সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন। সেটা হচ্ছে যে দি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877-এর 9 ধারা অনুযায়ী দায়েরকৃত মোকদ্দমায় বি এর বিরুদ্ধে প্রাপ্ত ডিগ্রিমূলক নালিশি জমিতে দখল পান। পরবর্তীতে এ নালিশি জমিতে সত্ত্ব এবং দখল পুনরুদ্ধার নিমিত্তে বি এর বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করেন। পরবর্তী মোকদ্দমার রেস জুডিকাটা দ্বারা বাড়িত কি? সংক্ষেপে উত্তর দিই। পরবর্তী মোকদ্দমাটি রেস জুডিকাটা নির্ধারণ বাড়িত নয়, কেননা দি কোড অফ সিভিল প্রসিডিওর 1908-এর 11(2) উপধারা অনুযায়ী উভয় মোকদ্দমা প্রত্যক্ষ ও মূল বিবেচ্য বিষয় একই হতে হবে। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 9 ধারা অনুযায়ী বি এর মামলার ডিগ্রি মূলে প্রাপ্ত সম্পত্তির দখল পেলেও একই আইনের 8 ও 42 ধারা অনুযায়ী এ বির বিরুদ্ধে সত্যসহ ঘোষণামূলক মামলা দায়ের করতে পারে। অতএব সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 9 ধারা অনুযায়ী 6 মাসের মধ্যে দখল পুনরুদ্ধার মামলায় ডিগ্রি বি এর পক্ষে গেলেও এ 8 ধারা অনুযায়ী সত্যসহ দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে পারে, যাহা দেওয়ানি কার্যবিধির রেস জুডিকাটা দ্বারা প্রভাবিত হবে না। সমস্যাভিত্তিক প্রশ্ন। নাবালককে সম্পত্তির মূল্যে 2 লক্ষ টাকা বিক্রয়ের জন্য তার অনুমোদিতবিহীন অভিভাবক এল এম এর সাথে বিক্রয় চুক্তির দলিল নিবন্ধন করেন এবং 1 লাখ টাকা গ্রহণ করেন, কিন্তু কে সাবলত্ব অর্জনের পর নির্দিষ্ট তামাদি মেয়াদে দলিলটি বাতিলের জন্য মোকদ্দমা দায়ের করেন। দলিলটি বাতিলযোগ্য কি? এম এর কোনো প্রতিকার আছে কি? দি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877-এর বিধান অনুসারে উত্তর দিন। তাহলে ঘটনার বিবরণ: নাবালক কে এর সম্পত্তি 2 লাখ টাকা বিক্রয়ের জন্য তার অনুমোদনবিহীন অনুমোদিত অভিভাবক এল এম এর সাথে বিক্রয় চুক্তি দলিল নিবন্ধন করেন এবং 1 লাখ টাকা গ্রহণ করেন, কিন্তু কে সাবালত্ব অর্জনের পর নির্দিষ্ট তামাদি মেয়াদে দলিলটি বাতিলের জন্য মোকদ্দমা দায়ের করেন। বিবেচ্য বিষয়: দলিলটি বাতিলযোগ্য কি না। 2 নম্বর বিবেচ্য বিষয়: এম এর কোনো প্রতিকার আছে কি না। তাহলে আইন অনুযায়ী পর্যালোচনা ও সিদ্ধান্ত। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 39 ধারা অনুযায়ী যে ব্যক্তির বিরুদ্ধে কোনো লিখিত দলিল বাতিল বা বাতিলযোগ্য, সেই ব্যক্তি দলিল বাতিলের মোকদ্দমা করতে পারে। অতএব 39 ধারা অনুযায়ী দলিলটি বাতিলযোগ্য। আবার সুনির্দিষ্ট প্রতিকার আইনে 1877-এর 41 ধারা অনুযায়ী দলিল বিলুপ্তির রায় প্রদানের সময় আদালত যে পক্ষ ক্ষতিগ্রস্ত হবে তাকে ক্ষতিপূরণ দেওয়া আদেশ দিতে পারে। সুতরাং এম এর সুনির্দিষ্ট প্রতিকার আইনের 1877-এর 41 ধারা অনুযায়ী দলিল বাতিলকরণের মোকদ্দমায় আদালত এম কে ন্যায় বিচারের প্রয়োজনে ক্ষতিপূরণের আদেশ দিতে পারে। 2 নম্বর, কে চুক্তি রদ করতে পারে? কখন উক্তরূপ রদ আদালত কর্তৃক সাব্যস্ত হতে পারে? যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 35 ধারা অনুযায়ী স্বার্থ সংশ্লিষ্ট চুক্তির যে কোনো পক্ষ চুক্তি রদ করতে পারে। তবে স্বার্থ সংশ্লিষ্ট বলতে চুক্তির যে কোনো পক্ষ, চুক্তিতে স্বার্থ আছে এমন কোনো ব্যক্তি, চুক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন ব্যক্তি, পক্ষগণের উত্তরাধিকারীগণ যাদের চুক্তি স্বার্থ আছে তারা চুক্তি বাতিলের মোকদ্দমা করতে পারে। যৌথ পরিবারের ম্যানেজার বা তৃতীয় পক্ষের মধ্যে চুক্তি দ্বারা কোনো ব্যক্তি প্রতারিত হলে ওই ব্যক্তি চুক্তি রোধের মামলা করতে পারে। তাহলে কে চুক্তি রদ করতে পারে? চুক্তির যে কোনো পক্ষ, চুক্তিতে স্বার্থ আছে এমন কোনো ব্যক্তি, চুক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন ব্যক্তি। যৌথ পরিবারের ম্যানেজার বা তৃতীয় পক্ষের মধ্যে চুক্তি দ্বারা কোনো ব্যক্তির প্রতারিত হলে ওই ব্যক্তি চুক্তি রোধে মামলা করতে পারে। এখানে বলা আছে কখন উক্তিরূপ রদ আদালত কর্তৃক সাব্যস্ত হতে পারে। আদালত কর্তৃক চুক্তি রদ সাব্যস্ত হতে পারে সেটা হচ্ছে যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 1877-এর 35 ধারা অনুযায়ী আদালতের কর্তৃক চুক্তি রদ সাব্যস্ত হতে পারে।
যদি চুক্তিটি বাতিলযোগ্য হয়, যদি চুক্তিটি বাদী কর্তৃক সমাপনীয় হয়, যদি চুক্তিটি অবৈধ হয় বা বাদীর চেয়ে প্রতিবাদীর দোষ বেশি হলে, অথবা অর্থ পরিশোধ আদালত কর্তৃক আদেশ দেওয়ার পর তা পরিশোধ করা না হলে। তাহলে চুক্তিটি রদ হবে কীভাবে? চুক্তিটি রদ হবে চুক্তিটি যদি বাতিলযোগ্য হয়, যদি চুক্তিটি বাদী কর্তৃক সমাপনীয় হয়, যদি চুক্তিটি অবৈধ হয়, বাদীর চেয়ে প্রতিবাদীর দোষ বেশি হলে, অর্থ পরিশোধ আদালত কর্তৃক আদেশ দেওয়ার পর তা পরিশোধ করা না হলে। তো উপরোক্ত কারণে সুনির্দিষ্ট প্রতিকার আইন 18৭-এর 25 ধারা অনুযায়ী কোনো চুক্তি বাতিল বা আদালত কর্তৃক তা সমাধান হতে পারে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বাদী এ বিবাদী বি, সি, ডি এবং ই বর্গাকার। বিবাদীর সত্য সংক্রান্ত বিষয়গুলি জ্ঞাত থেকে বাদী এ 9/9/1978 তারিখ 1978 সালে রেজিস্ট্রিকৃত দ্রব্যমূল্য, রেজিস্ট্রিকৃত দলিল মূল্যে 10,000 টাকার বিনিময়ে 63 শতক জমি ক্রয় করে। পরবর্তীতে নিরীক্ষাক্রমে বাদীর অবগতিতে আসে যে তার ক্রয়কৃত জমিতে বিবাদীগণ শুধুমাত্র 1/4 অংশের মালিক, 1/4 অংশের মালিক ছিল এবং সে কারণে অবশিষ্ট 3/4 অংশের জমিতে বাদীর কোনো সত্ত্ব অর্জিত হয়নি। তাই বাদী বিবাদীগণের নিকট হতে বিনিময় মূল্যের 7,500 টাকা ফেরত পাওয়ার জন্য অর্থ মামলা করে। বিচারকালে এইরূপ যুক্তি উপস্থাপিত হয় যে মামলাটি সুনির্দিষ্ট প্রতিকারে 1877-এর 25 ধারায় কি বাড়িত এবং মূল মালিক এদেশ ছেড়ে ভারতে চলে যাবার কারণে বিবাদীগণের দখলীয় 3/4 অংশ জমি অর্পিত সম্পত্তিতে পরিণত হয়েছে, কিন্তু উক্তরূপ দাবির সমর্থনে কোনো সাক্ষ্য প্রমাণ উপস্থাপিত হয়নি। বাদীকে চুক্তি রদের অজুহাতে বিনিময় মূল্য ফেরত পেতে অধিকারী ব্যাখ্যা করবে। তাহলে ঘটনার বিবরণ: বাদী এ বিবাদী বি, সি, ডি এবং ই বর্গাকার। বিবাদীর সত্য সংক্রান্ত বিষয়গুলি জ্ঞাত থেকে বাদী এ 9/9/1978 তারিখে রেজিস্ট্রিকৃত দলিল মূল্যে 10,000 টাকার বিনিময়ে 63 শতক জমি ক্রয় করেন। পরবর্তীতে নিরীক্ষাক্রমে বাদী অবগতিতে আসে যে তার ক্রয়কৃত জমিতে বিবাদীগণ শুধুমাত্র 1/4 অংশের মালিক ছিল এবং সে কারণে অবশিষ্ট 3/4 অংশের জমিতে বাদীর কোনো সত্ত্ব অর্জিত হয়নি। তাই বাদী বিবাদীগণের নিকট হতে বিনিময় মূল্যের 7,500 টাকা ফেরত পাওয়ার জন্য অর্থ মামলা করে। বিচারকালে এরূপ যুক্তি উপস্থাপিত হয় যে মামলাটি সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 25 ধারায় বাড়িত কিনা এবং মূল মালিক এদেশ থেকে ছেড়ে ভারতে চলে যাবার কারণে বিবাদীগণের দখলীয় 3/4 অংশ জমি অর্পিত সম্পত্তিতে পরিণত হয়েছে, কিন্তু উক্তরূপ দাবির সমর্থনে কোনো সাক্ষ্য প্রমাণ উপস্থাপিত হয়নি। তাহলে বিচার্য বিষয় হচ্ছে বাদী চুক্তি রদের অজুহাতে বিনিময় মূল্য ফেরত পাওয়ার অধিকারী কিনা। তাহলে আইন অনুযায়ী পর্যালোচনা সিদ্ধান্ততে দেখা যায় যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে 1877-এর 38 ধারা অনুযায়ী চুক্তি রদের মামলায় আদালত ন্যায় বিচার প্রয়োজনে ক্ষতিপূরণের আদেশ দিতে পারে। এছাড়া চুক্তি রদের মামলায় বাদী নিজেই ক্ষতিপূরণ চাইতে পারে না, বরং আদালত চাইলে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে ন্যায়পরায়ণতার দাবিতে ক্ষতিপূরণ দিতে পারে। তাহলে আমরা দেখলাম যে 38 ধারা অনুযায়ী চুক্তি রদের মামলায় আদালত ন্যায় বিচারের প্রয়োজনে ক্ষতিপূরণ আদেশ দিতে পারে। এছাড়া চুক্তি রোধের মামলায় বাদী নিজেই ক্ষতিপূরণ চাইতে পারে না, বরং আদালত চাইলে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে ন্যায়পরায়ণতার দাবিতে ক্ষতিপূরণ দিতে পারে। তো ঘটনায় দেখা যায় বাদী বিবাদীগণের নিকট হতে বিনিময় মূল্যের 7,500 টাকা দাবি করে ফেরত পাওয়ার মামলা করে। আলোচ্য ঘটনায় থেকে বোঝা যায় যে বাদী খোলা চোখে বিবাদীর সত্ত্ব আছে কিনা তা জানার সুযোগ নিয়ে জমি ক্রয় করেছে। তাছাড়া বাদী সম্পত্তির ভোগ দখলে আছেন। তর্কিত সম্পত্তি অর্পিত সম্পত্তি হিসেবে সরকারের অধীনে যাওয়ার আশঙ্কা থেকে তিনি চুক্তিরোধের মামলা করেছেন, যা নিতান্ত অমূলক। কারণ
সরকার থেকে এরূপ সম্পত্তি অর্পিত সম্পত্তি হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার কোনো সাক্ষ্য প্রমাণ নেই। কেবলমাত্র ধারণা প্রসূত বিষয় থেকে এই মামলা দায়ের করা হয়েছে। তাছাড়া বিবাদীগণ তাদের লেনদেনের ক্ষেত্রে কোনো প্রকার প্রতারণা করেননি। তাই সুনিষ্ট প্রতিকার আইন 1877-এর 25 ধারার অধীনে উক্ত চুক্তিরোধের মামলা গ্রহণযোগ্য নয় এবং বাদী চুক্তিরোধের অজুহাতে বিনিময় মূল্য 7,500 টাকা ফেরত পাওয়ার অধিকারী নয়। তাহলে আমরা দেখলাম যে এটাতে 25 ধারা অনুযায়ী 35 ধারার অধীনে এটা গ্রহণযোগ্য নয় এবং বাদী চুক্তিরোধের যে অজুহাত দাঁড় করেছে 7,500 টাকা ফেরত পাবো, সেটাও সে পাওয়ার অধিকারী নয়। এখানে সুনিষ্ট প্রতিকারের 1807-এর অধীনে মঞ্জুরযোগ্য বিভিন্ন প্রকার সুনিষ্ট প্রতিকার সংক্ষেপে বর্ণনা করুন। স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি সুনিষ্টভাবে বলবৎ করার প্রতিকার পেতে হলে কোন কোন শর্ত পূরণ করতে হবে? এ ধরনের মোকদ্দমায় কি সুনিষ্ট প্রতিকার বিকল্প হিসেবে প্রার্থনা করা যায়? তাহলে সুনিষ্ট প্রতিকারের 1877-এর 22 ধারা অনুযায়ী আদালত কয়েকটি ক্ষেত্রে মঞ্জুরযোগ্য সুনিষ্ট প্রতিকার দিতে পারে। তা হলো চুক্তির সুনিষ্ট বাস্তবায়ন, দলিল সংশোধন, দলিল বাতিল, অধিকার এবং আইনগত মর্যাদার ঘোষণামূলক প্রতিকার, তারপরে রিসিভার নিয়োগ, স্থায়ী এবং অস্থায়ী প্রতিরোধমূলক নিষেধাজ্ঞা এবং বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। সুনিষ্ট প্রতিকার আইনের 22 ধারায় আদালত কয়েকটি ক্ষেত্রে মঞ্জুরযোগ্য সুনিষ্ট প্রতিকার দিতে পারে। মঞ্জুরযোগ্য সুনির্দিষ্ট প্রতিকার দিতে পারে সেগুলো হচ্ছে চুক্তির সুনিষ্ট বাস্তবায়ন, মানে চুক্তির সুনিষ্ট বাস্তবায়ন, দলিল সংশোধন, দলিল বাতিল, অধিকার এবং আইনগত মর্যাদার ঘোষণামূলক প্রতিকার, তারপরে রিসিভার নিয়োগ, স্থায়ী অস্থায়ী প্রতিরোধমূলক নিষেধাজ্ঞা মানে অর্থাৎ ইনজাংশন, তারপর বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। তাহলে স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তি সুনিষ্টভাবে বলবৎ করার প্রতিকার পেতে হলে কোন কোন শর্ত পূরণ করতে হবে? যদি স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করার প্রতিকার পেতে হলে কোন কোন শর্ত পূরণ করতে হবে? তাহলে সুনিষ্ট প্রতিকার আইনের 1877-এর 12 ধারা অনুযায়ী নিম্নোক্ত শর্তগুলো পূরণ করতে হবে। যখন চুক্তিটি আংশিক বা সম্পূর্ণ জিম্মা চুক্তির অন্তর্ভুক্ত হয়। 2 নম্বর, যখন চুক্তির কাজ সম্পাদন না করলে যে ক্ষতি হয় তা নির্ণয়ের কোনো মানদণ্ড থাকে না। যখন চুক্তির কাজ সম্পাদন না করলে ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার পাওয়া যায় না। যখন কাজ সম্পাদন না করলে এমন সম্ভাবনা থাকে যে আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না। তাহলে উপরোক্ত শর্তগুলো ছাড়াও কিছু শর্ত রয়েছে, যেমন বৈধ ও রেজিস্ট্রিকৃত হতে হবে, তারপরে কোর্ট ফি মূল্যানুপাতিক প্রদান করতে হবে, চুক্তিটি সুনিষ্টভাবে কার্যকর করার জন্য 1 বছরের মধ্যে চুক্তি সম্পাদনের মামলা করতে হবে, যা তামাদি আইন 1908-এর প্রথম তফসিলের 113 অনুচ্ছেদে রয়েছে। তো এই ধরনের মোকদ্দমায় কি সুনিষ্ট প্রতিকার বিকল্প হিসেবে প্রার্থনা করা যায়? তাহলে এই ধরনের মোকদ্দমায় মানে কি কি সুনিষ্ট প্রতিকার বিকল্প হিসেবে প্রার্থনা করা যায়? তাহলে সুনিষ্ট প্রতিকারের 1877-এর 37 ধারা অনুযায়ী একটি লিখিত চুক্তির সুনিষ্ট কাজ সম্পাদনের বিকল্প হিসেবে বাদী চুক্তিরোধের প্রার্থনা করতে পারে এবং আদালত উপযুক্ত মনে করলে চুক্তিরোধের নির্দেশ দিতে পারে। তাহলে চুক্তি সুনির্দিষ্ট চুক্তি প্রতিকারের বিকল্প হিসেবে আমরা 37 ধারা অনুযায়ী আবেদন করতে পারি। তাহলে এক্স 2 নম্বর সমস্যা ভিত্তিক প্রশ্ন, যেটা এক্স ও ওয়াই 3 মাসের মধ্যে একটি ব্যবসা করার লক্ষ্যে অংশীদারি চুক্তিতে আবদ্ধ হয়। 3 মাস অতিক্রান্ত হওয়ার আগে ওয়াই অংশীদার হতে অনাগ্রহ প্রকাশ করে। চুক্তিটি অংশীদারিত্বের মেয়াদকাল সুনির্দিষ্টভাবে উল্লেখ ছিল না। এক্স এর প্রার্থনার প্রেক্ষিতে ওয়াই এর বিরুদ্ধে চুক্তিটি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যাবে কি? যুক্তিসহ উত্তর দিন। তাহলে আমরা ঘটনা দেখি যে এক্স ও ওয়াই 3 মাসের মধ্যে একটি ব্যবসা করার লক্ষ্যে অংশীদারি চুক্তিতে আবদ্ধ হয়। 3 মাস অতিক্রান্ত হওয়ার আগেই ওয়াই অংশীদার হতে অনাগ্রহ প্রকাশ করে, মানে আমার ব্যবসা করার ইচ্ছে নেই। চুক্তিটিতে অংশীদারিত্বের মেয়াদকাল সুনির্দিষ্টভাবে উল্লেখ ছিল না। তাহলে বিচার্য বিষয় কি হবে যে এক্স এর প্রার্থনার প্রেক্ষিতে ওয়াই এর বিরুদ্ধে চুক্তিটি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যাবে কি না। তাহলে আইন অনুযায়ী পর্যালোচনার সিদ্ধান্ত যদি আমরা দেখি যে সুনিষ্ট প্রতিকার আইন 1877-এর 21 ডি উপধারা অনুযায়ী
যে চুক্তি তার প্রকৃতির কারণে বাতিলযোগ্য তা সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদনের অযোগ্য। অতএব এক্স এর প্রার্থনার প্রেক্ষিতে ওয়াই এর বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যাবে না, কারণ এক্স ও ওয়াই অংশীদারিত্বের সময়কাল নির্ধারণ না করে অংশীদারি ব্যবসা করার চুক্তিতে আবদ্ধ হয়। এখানে সময়কাল নির্ধারণ না করার কারণে এক্স বা ওয়াই তাৎক্ষণিকভাবে অংশীদারিত্ব ভেঙে দিতে পারে, তাই এক্স ওয়াই এর বিরুদ্ধে চুক্তিটি সুনির্দিষ্টভাবে বলবৎ করতে পারে না। তাহলে এক্স ওয়াইয়ের বিরুদ্ধে চুক্তিটি সুনির্দিষ্টভাবে বলবৎ করতে পারে না, কারণ এখানে স্পষ্ট করে বলা আছে সুনির্দিষ্ট প্রতিকার আইনে 21 ধারার ডি উপধারা অনুযায়ী বলা আছে যে চুক্তিটি তার প্রকৃতির কারণে বাতিলযোগ্য তা সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদনের অযোগ্য। অর্থাৎ যে চুক্তিটি যদি সময়কাল উল্লেখ করে না, এই জন্য এটা প্রকৃতিগতভাবে বা প্রকৃতির কারণে এটা কি হয়েছে, এটা অযোগ্য হয়ে গেছে, তাহলে এটা বাস্তবায়ন করা সম্ভব না। সুনির্দিষ্ট প্রতিকার আইনের উদ্দেশ্য কি? আর সুনির্দিষ্ট প্রতিকার আইনে কয়টি সীমাবদ্ধতা লিখুন। দ্বন্দ্বমূলক আইন কার্যকরীকরণের সুনির্দিষ্ট প্রতিকার আইনের প্রয়োগ আছে কি? তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের উদ্দেশ্য হলো আইনের সঙ্গে নিরূপণ ও সংশোধন। মূলত সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 প্রণয়নের উদ্দেশ্য হলো দেওয়ানি কার্যবিধি 1908 এর সঙ্গে সামঞ্জস্য রেখে আইনের সংজ্ঞা নিরূপণ ও সংশোধন করা, সেই সঙ্গে স্থাবর অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে মালিকানা নির্ধারণ করে দেওয়া। তাহলে সুনির্দিষ্ট আইন প্রণয়নের উদ্দেশ্য হচ্ছে যে আইনি সংজ্ঞা নিরূপণ ও সংশোধন, আর স্থাবর অস্থাবর সম্পত্তির মালিকানা নির্ধারণ করে দেওয়া। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের সীমাবদ্ধতা। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর 7 ধারা অনুযায়ী দণ্ডমূলক আইন কার্যকর করার জন্য সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায় না। তাহলে এর হলো সীমাবদ্ধতা হচ্ছে যে দণ্ডমূলক আইন কার্যকর করার জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 কার্যকর করা যায় না। আবার ফৌজদারি কার্যবিধি 1898 এর ক্ষেত্রে প্রযোজ্য নয়। এছাড়া সুনির্দিষ্ট প্রতিকার আইন 21 ধারা এবং 21 এর ধারার চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না। তাই দণ্ডমূলক আইন কার্যকরীকরণে সুনির্দিষ্ট প্রতিকার আইনের প্রয়োগ আছে কি? এই সুনির্দিষ্ট দণ্ডমূলক আইন কার্যকরীকরণে সুনির্দিষ্ট প্রতিকার আইনের প্রয়োগ আছে কি না? এটা নাই। কেননা সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর 7 ধারা অনুযায়ী দণ্ডমূলক আইন কার্যকর করার জন্য সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায় না। 4 নম্বর হলো সমস্যাভিত্তিক একটা প্রশ্ন আছে, সেটা হলো এক ব্যক্তি আপনার নিকটে এসে জানায় যে তাকে তার সম্পত্তি থেকে বেদখল করা হয়েছে এবং সে উক্ত সম্পত্তি পুনরুদ্ধার করতে চায়। আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর 9 ধারা মোতাবেক উক্ত সম্পত্তির দখল পুনরুদ্ধারের জন্য মামলা দায়েরের সিদ্ধান্ত নিলেন। আপনি তার কাছে কি কি বিষয় জেনে নেবেন এবং আপনার আর্জিতে অন্তর্ভুক্ত করবেন, এটা একটা বিষয়। মানে এক ব্যক্তি জানায় যে একজন তার সম্পত্তি থেকে বেদখল হয়েছে, তারপরে 9 ধারায় যদি এটা মামলা করেন, মানে বেদখল হওয়া 6 মাসের মধ্যে, তাহলে আপনি সেই বাদীর কাছ থেকে কী জেনে নেবেন, সেই বিষয়টা কী বিষয় অন্তর্ভুক্ত করবেন আর্জিতে। তারপর উপযুক্ত মোকদ্দমায় বিবাদী তার লিখিত বর্ণনা উল্লেখ করে যে বিরোধীর সম্পত্তিতে তার সত্ত্ব রয়েছে, কারণ তিনি উক্ত সম্পত্তি প্রকৃত মালিকের নিকট হইতে ক্রয় করেছেন। বিবাদীর এই যুক্তি আপনি কীভাবে মূল্যায়ন করবেন? তাহলে এক ব্যক্তি আপনার নিকটে এসে জানায় যে তাকে তার সম্পত্তি থেকে বেদখল করা হয়েছে এবং সে উক্ত সম্পত্তি পুনরুদ্ধার করতে চায়। আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর 9 ধারা মোতাবেক উক্ত সম্পত্তি দখল পুনরুদ্ধারের জন্য মামলা দায়েরের সিদ্ধান্ত নিলেন। উপযুক্ত মোকদ্দমাতে বিবাদী তার লিখিত বর্ণনায় উল্লেখ করে যে বিরোধীয় সম্পত্তিতে তার সত্ত্ব রয়েছে, কারণ তিনি উক্ত সম্পত্তি প্রকৃত মালিকের নিকট হতে ক্রয় করেছেন। তাহলে বিচার্য বিষয় হচ্ছে যে আপনি বাদীর কাছ থেকে কি কি বিষয় জেনে আর্জিতে অন্তর্ভুক্ত করবেন, আর বিবাদী উল্লেখিত যুক্তি আপনি কিভাবে মূল্যায়ন করবেন। তাহলে আইন অনুযায়ী পর্যালোচনা ও সিদ্ধান্তের মধ্যে বলা যায় যে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর 9 ধারা অধীনে স্থাবর সম্পত্তির দখল উদ্ধারে মামলা করা যায়। দখলে যিনি ছিলেন তিনিই মামলা করতে পারেন। কোনো ব্যক্তি শান্তিপূর্ণভাবে কোনো সম্পত্তির দখল নেওয়ার পর অপর ব্যক্তি কর্তৃক দখলচ্যুত হলে তিনি এই ধারার অধীনে অন্য ব্যক্তির বিরুদ্ধে দখল উদ্ধারে মামলা করতে পারেন। আমি যেসব বিষয় জেনে আর্জিতে অন্তর্ভুক্ত করব তা হচ্ছে দখল। তো উক্ত ব্যক্তি বিবাদমান সম্পত্তির দখলে ছিল কি না, কারণ দখলে না থাকলে
সুনির্দিষ্ট প্রতিকার আইন 877 ধারার অধীনে স্থাবর সম্পত্তি দখল উদ্ধারে মামলা করা যায় না। 2 নম্বর জানবো হচ্ছে বেদখলের সময় উক্ত ব্যক্তি কতদিন আগে বেদখল হয়েছে। তামাদিন 1908-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী বেদখল হওয়ার তারিখ হতে পরবর্তী 6 মাসের মধ্যে বাদীকে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি এবং অবৈধ কোর্ট ফি অ্যাড ভ্যালোরাম কোর্ট ফির অর্ধেক কোর্ট ফি জমা দিয়ে দখল উদ্ধারে মামলা দায়ের করতে হয়। তারপর বেদখলের মামলা করতে হলে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফির অর্ধেক টাকা দিয়ে মামলা করতে হয়। তাহলে বেদখলের সময় কতদিন ছিল, এটা তামাদিন 1908-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী। আর বেদখলের পদ্ধতি, বেদখল কোনো আইনগত পদ্ধতি হয়েছে কিনা, কারণ আইনগত পদ্ধতিতে বা কোনো ডিগ্রি জারিতে বেদখল হলে তা উদ্ধারের জন্য আদালতে মামলা করা যায় না। তারপর কার দ্বারা বেদখল হয়েছে, বেদখল কে করেছেন, কারণ সরকারের বিরুদ্ধে বেদখলে বা দখল উদ্ধারের মামলা করা যায় না। তাই সরকার ছাড়া অন্য কেউ বেদখল করলে কেবল সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 9 ধারার অধীনে মামলা করা যাবে। এছাড়া আর্জিতে নিম্নোক্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে, সেটা হচ্ছে যে সম্পত্তির প্রগতি ও বিস্তারিত বিবরণ, বাদী বিবাদীর ঠিকানা, তারপর সংশ্লিষ্ট আদালতের ইখতিয়ার আছে কিনা, তার মামলার মূল্যমান, মামলাটি আইন দ্বারা বাড়িতে নয় মর্মে বর্ণনা, তারপরে নির্ধারিত কোর্ট ফি ও বাদী আর্জি বা প্রার্থনা, এই বিষয়গুলো একটা উল্লেখ করতে হবে। বাদী বিবাদীর উল্লেখিত যুক্তির মূল্যায়ন, বিবাদী তার উল্লেখিত লিখিত বর্ণনায় উল্লেখ করেছেন যে বিরোধীর সম্পত্তিতে তার সত্ত্ব রয়েছে, কারণ তিনি উক্ত সম্পত্তি প্রকৃত মালিকের নিকট হতে ক্রয় করেছেন। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 9 ধারায় মামলায় এই ধরনের দাবি অবান্তর, কারণ এই ধারার মামলায় সত্যের দাবি করা যায় না। বিবাদীর উক্ত সম্পত্তিতে সত্ত্ব থাকলেও তা তিনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারার অধীনে মামলা দাবি করবেন। বিবাদী কোনোভাবেই অন্য কাউকে বেদখল করে তার নিজের জমি দখল করতে পারে না, তাকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে জমির দখল নিতে হবে। তাই এই মামলায় বিবাদীর দাবি গ্রহণযোগ্য নয়। 5 নম্বর, দখল উদ্ধার সময় বিবাদী কর্তৃক স্থাপনা বাড়িঘর ভাঙা যাবে কি, মানে দখল উদ্ধারের সময় বিবাদী কর্তৃক নির্মিত স্থাপনা বাড়িঘর ভাঙা যাবে কি। আদালত সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে 8 ও 9 ধারা মামলার বিচার একত্র করতে পারবে কিনা। তাহলে যে নির্মিত স্থাপনা বা বাড়ি ভাঙা যাবে কিনা, তো সুনির্দিষ্ট প্রতিকার আইনের প্রতিকার আইনে যদি কোনো স্থাপনা বা বাড়িঘর থাকে, তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুযায়ী নির্মিত স্থাপনা বাড়িঘর ভাঙা যাবে না। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 8 ধারা অনুযায়ী সত্ত্বসহ দখল পুনরুদ্ধার মামলা ডিগ্রিপ্রাপ্ত হলে দেওয়ানি কার্যবিধি 1908-এর 21 আদেশের 36 বিধি মোতাবেক স্থাবর সম্পত্তি প্রজার দখলে থাকাকালে অর্পণের জন্য ডিগ্রিপ্রাপ্ত হলে আদালত উক্ত সম্পত্তির কোনো সুবিধাজনক স্থানে পরোয়ানার নকল ঝুলিয়ে অথবা সুবিধাজনক স্থানে ঢোল সরোদ যোগে দখলকারীর কাছে ঘোষণা করে সম্পত্তিটির দখল অর্পণের আদেশ প্রদান করবে। তাহলে আমরা দেখলাম যে যদি কোনো স্থাপনা বাড়িঘর থাকে তাহলে সেগুলো ভাঙা যাবে না। এটা সম্পর্কে দেওয়ানি কার্যবিধি 1908-এর 21 আদেশের 36 বিধি মোতাবেক বলা আছে, স্থাবর সম্পত্তি প্রজার দখলে থাকলে তাহলে সেখানে নোটিশ ঝুলিয়ে স্থানে ওখানে নোটিশ নকল ঝুলিয়ে অথবা সুবিধাজনক স্থানে ঢোল সরোদ যোগে দখলকারীর কাছে ঘোষণা করে সম্পত্তির দখল অর্পণ আদেশ প্রদান করতে পারে আদালত। তাই আমরা কোনো বাড়ি বা স্থাপনা ভাঙতে পারবো না। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার 1877-এর 8 ধারার সুনির্দিষ্ট প্রতিকার পেতে হলে দখল উচ্ছেদের মামলা ও খাস দখলের মামলা দায়ের করতে হবে। তাহলে আদালত সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর অধীনে 8 ও 9 ধারা মামলার বিচার একত্রে করতে পারবো কি না। আমরা 8 ও 9 ধারার বিচার একত্রে করতে পারবো না। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 8 ধারা অনুযায়ী নির্দিষ্ট স্থাবর সম্পত্তির অধিকারী একজন ব্যক্তি দেওয়ানি কার্যবিধি 1908-এর নির্ধারিত পদ্ধতিতে এটি পুনরুদ্ধার করতে পারেন। আবার 9 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তিকে স্থাবর সম্পত্তি থেকে তার সম্মতি ব্যতীত তার অনুমতি ছাড়া এবং আইনের যথাযথ প্রয়োগ ছাড়া বেদখল করে,
তাহলে তিনি দখল উদ্ধারের জন্য মামলা করতে পারেন। তাহলে 8 ধারার মামলা তামাদি আইনে 12 বছর আর 9 ধারার মামলা তামাদি আইনে 6 মাস। তাই 8 ও 9 ধারার মামলার বিচার একত্রে করা যায় না। তাহলে এখানে জনাব আবুল ফৌজদারি কাজী ধারা 145-এর মাধ্যমে জনাব তুহিনকে দখলচ্যুত করে। তো জনাব তুহিন এর সম্পর্কে 9 ধারার মামলা ব্যাপারে আপনার কাছে আইনি পরামর্শ নিতে এলে আপনি তাকে কী পরামর্শ দেবেন? এটা একটা প্রশ্ন। তাহলে সুনির্দিষ্ট প্রতিকারের 877-এর 9 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তিকে স্থাবর সম্পত্তি থেকে তার সম্মতি ব্যতীত এবং আইনে যথাযথ প্রয়োগ ছাড়া বেদখল করে তাহলে তিনি দখল উদ্ধারের মামলা করতে পারবেন। জনাব আবুল ফৌজদারি কার্যবিধি 1898-এর 145 ধারা অনুযায়ী জনাব তুহিনকে দখলচ্যুত করে। অতএব 145 ধারা 4 ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দখল বিষয়ে পক্ষদ্বয়ের বক্তব্য পুঙ্খানুপুঙ্খানু পরীক্ষা করবেন, তাতে শুনানি করবেন। যদি সম্ভব হয় তাহলে এক উপধারা মতে আদেশ দানের তারিখে বিরোধীয় সম্পত্তিতে কে দখলে ছিল তা স্থির করবেন। যদি ম্যাজিস্ট্রেটের নিকটে প্রতীয়মান হয় যে উক্ত আদেশ দানের তারিখে পূর্বে 2 মাসের মধ্যে কোনো পক্ষকে বলপূর্বক বা অন্যায়ভাবে দখলচ্যুত করা হয়েছে তাহলে ম্যাজিস্ট্রেট আদেশ দানের মাধ্যমে উক্ত ব্যক্তিকে দখল বুঝিয়ে দিবেন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 145 ধারা জনাব তুহিনকে দখলচ্যুত করে জনাব বাবুল। তো জনাব বাবুল এখানে ম্যাজিস্ট্রেট যখন 145 ধারা জারি দেখবে তখন উভয় পক্ষকে শুনানি করবেন, উভয় পক্ষের মতামত শুনবেন। শোনার পরে যদি ওই সময় ম্যাজিস্ট্রেটের কাছে মনে হয় যে এই জমিতে তুহিন 2 মাস আগে দখলে ছিল অথবা বাবুল 2 মাস আগে দখলে ছিল, যে 2 মাস আগে দখলে ছিল ম্যাজিস্ট্রেট কী করবে 145 ধারা 4 বিধি অনুযায়ী তাকে দখল বুঝিয়ে দিবে। যদি ম্যাজিস্ট্রেট নিকটে প্রতীয়মান হয় যে উক্ত আদেশ দানের তারিখে পূর্বে 2 মাসের মধ্যে কোনো পক্ষকে বলপূর্বক অন্যায়ভাবে দখলচ্যুত করা হয়েছে তাহলে ম্যাজিস্ট্রেট আদেশ দানের মাধ্যমে উক্ত ব্যক্তিকে দখল বুঝিয়ে দিবেন। এটা থেকে বোঝা যায় যে বেদখল হওয়ার পূর্বে কিসের প্রেক্ষিতে আদালত 145 ধারা জারি করেছিলেন। আমার পরামর্শ হলো জনাব তুহিনকে 9 ধারা অনুযায়ী যথোপযুক্ত আইনগত পন্থা ব্যবহার করে জনাব আবুল জমির দখল পেয়েছেন, তাই জনাব তুহিনের 9 ধারা মামলা করা উচিত হবে না। যেহেতু ম্যাজিস্ট্রেট এখানে 145 ধারা জারি করার আগেই সে উভয় পক্ষকে নিয়ে শুনানি করছে, অতএব এটা মামলা করা যাবে না। আবার বাদী বিবাদী দ্বারা মামলার সম্পত্তি দখলচ্যুত হয়ে সুনির্দিষ্ট প্রতিকারের 9 ধারা অনুসারে দখল উদ্ধারের জন্য একটি মামলা দায়ের করে। বাদী বিবাদী দ্বারা মামলার সম্পত্তি হতে দখলচ্যুত হয়ে সুনির্দিষ্ট প্রতিকারের 9 ধারা অনুসারে দখল উদ্ধারের জন্য একটি মামলা দায়ের করে, কিন্তু বিবাদী পক্ষ পরবর্তী একই জমির সত্র মামলা দায়েরের মাধ্যমে দেওয়ানি কার্যবিধি আইনের 10 ধারায় অনুসারে পূর্ববর্তী মামলাটি স্থগিত রাখার জন্য প্রার্থনা করে। এর ফলাফল কী হতে পারে? এটার ঘটনা হলো যে বাদী বিবাদী দ্বারা মামলার সম্পত্তিতে দখলচ্যুত হয়ে সুনির্দিষ্ট প্রতিকার আইনে 1877-এর 9 ধারা অনুসারে দখল উদ্ধারের জন্য একটি মামলা দায়ের করে, কিন্তু বিবাদী পক্ষ পরবর্তীতে একই জমির সত্ত্বের মামলা দায়েরের মাধ্যমে দেওয়ানি কার্যবিধি 1908-এর 10 ধারা অনুসারে পূর্ববর্তী মামলাটি স্থগিত রাখার জন্য প্রার্থনা করে। তো বিচার্য বিষয় হবে এর ফলাফল কী হতে পারে। আইন অনুযায়ী প্রচলনের সিদ্ধান্ত ফৌজদারি কার্যবিধি 1908-এর 10 ধারা অনুযায়ী মোকদ্দমা স্থগিত রাখার কয়েকটি শর্ত রয়েছে। 10 ধারায় 1 নং শর্ত রয়েছে প্রত্যক্ষ এবং মৌলিকভাবে একই বিচার্য বিষয়ে 2টি মোকদ্দমা থাকতে হবে। আবার 2 নম্বর শর্ত হলো উভয় মোকদ্দমা একই পক্ষগণ বা তাদের প্রতিনিধিদের মধ্যে হতে হবে। 3 নম্বর শর্ত হলো পূর্ববর্তী মোকদ্দমার বিচার্য বিষয় গঠিত হয়ে বিচারাধীন থাকবে। আবার 4 নম্বর শর্ত হলো উভয় মোকদ্দমার উভয় পক্ষগণ একই শর্তের জন্য মোকদ্দমা করেছে। তো উপরোক্ত শর্তগুলো থেকে এটা স্পষ্ট প্রতীয়মান হয় যে দেওয়ানি কার্যবিধি 1908-এর 10 ধারা অনুসারে 3 নং শর্ত অনুযায়ী পূর্ববর্তী মোকদ্দমার বিষয় গঠিত হয়ে বিচারাধীন থাকলে তার রেস সাব জুডিস নীতি অনুযায়ী বারিত হবে। তাহলে আমরা দেখতে পাই যে তাহলে এই মামলাটা 10 ধারা অনুযায়ী পূর্ববর্তী মামলা স্থগিত রাখার জন্য প্রার্থনা করে। এই মামলাটা 10 ধারা অনুযায়ী 10 ধারা 3 উপধারা অনুযায়ী এটা কি এটা হচ্ছে স্থগিত থাকবে। তাহলে আমরা দেখলাম যে 3 ধারা অনুযায়ী এটা স্থগিত থাকবে।
এক্স একটা বোর্ডিং মালিক, হাউসের মালিক, যিনি আসন্ন সিগুলোকে জেড এর সাথে নির্ধারিত পরিমাণ পোশাক নির্ধারিত। এক্স একটি বুটিক হাউসের মালিক, যিনি আসন্ন সিগুলোকে জেড এর সাথে নির্ধারিত পরিমাণ পোশাক নির্ধারিত সময়ের মধ্যে সরবরাহ চুক্তি করেন। জেড চুক্তি ভঙ্গ করলে এক্স এর উপযুক্ত প্রতিকার কি? তাহলে ঘটনার বিবরণ হচ্ছে, এক্স একটি বুটিক হাউসের মালিক, যিনি আসন্ন সিগুলোকে জেড এর সাথে নির্ধারিত পরিমাণ পোশাক নির্ধারিত সময়ের মধ্যে সরবরাহ করার চুক্তি করেন। তো বিচার্য বিষয়, জেড এর চুক্তি ভঙ্গ করলে এক্স এর উপযুক্ত প্রতিকার কি? তাই আইন অনুযায়ী প্রচলন সিদ্ধান্ত, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 19 ধারা অনুযায়ী কতিপয় ক্ষেত্রে ক্ষতিপূরণ মঞ্জুরের ক্ষমতা। এখানে এক্স একটি বুটিক হাউসের মালিক, যিনি আসন্ন সি উপলক্ষে জেড এর সাথে নির্ধারিত পরিমাণ পোশাক নির্ধারিত সময়ের মধ্যে সরবরাহ চুক্তি ভঙ্গ করলে এক্স সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 19 ধারা অনুযায়ী ক্ষতিপূরণ আদালত মঞ্জুর করতে পারে। তো এক্স ও ওয়াই এর মধ্যে, এক্স ও জেড এর মধ্যে এক খণ্ড জমি বিক্রয় চুক্তি হয়। পরবর্তীতে এক্স চুক্তি পালনে অসম্মত জ্ঞাপন করে। তো জেড সুনির্দিষ্ট কাজের সম্পাদনের অধীনে আইনে মামলা করতে পারে কি? উক্ত প্রতিকার পেতে হলে তাই কী কী শর্ত পূর্ণ করতে হবে? ঘটনার বিবরণ, এক্স ও জেড এর মধ্যে এক খণ্ড জমি বিক্রয়ের চুক্তি হয়। পরবর্তীতে এক্স চুক্তি পালনে অসম্মতি জ্ঞাপন করে। জেড এর সুনির্দিষ্ট কাজের সম্পাদন আইনের অধীনে মামলা করতে পারে কি? বিচার্য বিষয়ে, জেড সুনির্দিষ্ট কাজের সম্পাদন আইনের অধীনে মামলা করতে পারে কি? আর 2 নম্বর, প্রতিকার পেতে তাতে কি কি শর্ত পূরণ করতে হবে? তাহলে আইন অনুযায়ী প্রচলন সিদ্ধান্ত, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 24 ধারার উদাহরণ থেকে বোঝা যায় যে সুনির্দিষ্ট কাজের সম্পাদন আইনের অধীনে মামলা করতে পারে। প্রতিকার পেতে শর্তসমূহ পূরণ করতে হবে। সুনির্দিষ্ট প্রতিকার আইনে 1877 24 ধারা অনুযায়ী 4 ধরনের ব্যক্তির পক্ষে করা যায় না, মানে অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনের 24 ধারা অনুযায়ী 4 ধরনের ব্যক্তির পক্ষে সুনির্দিষ্ট কাজ সম্পাদন করা যায় না। সেগুলো হলো 24 ধারা 24-এর এই উপধারা অনুযায়ী যে চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ আদায় করতে পারবে না। 24-এর বি, যে নিজে কোনো চুক্তির প্রয়োজনীয় শর্ত ভঙ্গ করে বা পালনে অসমর্থ হয় এবং নিজের অংশের কাজ সম্পাদনে বাকি থাকে। 24-এর সি, যে ইতিমধ্যে নিজের প্রতিকার বেছে নিয়েছে এবং চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ পেয়েছেন। 24-এর ডি, যে চুক্তির পূর্বে অবগত ছিল যে এর বিষয়বস্তু বিলি বন্দোবস্ত করা হয়েছে এবং সেই সময় কার্যকর করেছিল। অতএব আলোচনা থেকে শেষে বোঝা যায় যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে 1877 24 ধারা অনুযায়ী 4টি শর্ত পূরণ করলে জেড সুনির্দিষ্ট কাজ সমাধান করতে পারবে। 7 নম্বর, কে দলিল সংশোধন করতে পারে? নিজের সময় মধ্যে চুক্তি সংশোধন মামলা করতে না পারলে কি প্রতিকার আছে? দলিল সংশোধন প্রতিকার মানে কে দলিল সংশোধন করতে পারে? নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি সংশোধনে মামলা করতে না পারলে কি প্রতিকার আছে? সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 31 ধারা অনুযায়ী দলিল সংশোধনের পক্ষভুক্ত ব্যক্তি দলিল সংশোধনে মোকদ্দমা করতে পারে, অথবা দলিল সংশোধনের মোকদ্দমার পক্ষের স্বার্থে সংশ্লিষ্ট প্রতিনিধিগণ ও মামলা করতে পারবে। এটি আদালতের ইচ্ছাধীন ক্ষমতা। তাহলে নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি সংশোধনের মামলা করতে না পারলে কি প্রতিকার আছে? নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি সংশোধনের মামলা করতে না পারলে কোনো ধরনের প্রতিকার নাই, তবে তামাদি আইন 1908-এর 5 ধারার নিয়ম অনুযায়ী বিলম্বের যথাযথ কারণ বর্ণনা করে আবেদন করলে আদালত তার ইচ্ছাধীন ক্ষমতা বলে মঞ্জুর করতে পারে। তাহলে দলিল সংশোধনের প্রতিকার ঘোষণামূলক মামলায় মঞ্জুর করা যায়, মানে দলিল সংশোধনের প্রতিকার ঘোষণামূলক মামলায় মঞ্জুর করা যায় কিনা? সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 42 ধারা অনুযায়ী আনুষঙ্গিক প্রতিকার হিসেবে দলিল সংশোধন বা বাতিলের আবেদন আদালত তার ইচ্ছাধীন ক্ষমতা বলে মঞ্জুর করতে পারে। এখানে সংশোধিত দলিল কি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাবে? একটি কপলা দলিল বা জমির পরিমাণ ছিল 35%, কিন্তু প্রকৃত বিক্রয় মূল্য পরিশোধ হয় 45% পরিমাণ জমির এবং দখল হস্তান্তর হয় 45% পরিমাণের। তাই কপলা দলিলের মালিক আইনজীবী হিসেবে আপনি কি পরামর্শ দেবেন? তাহলে সংশোধিত দলিল সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাবে, মানে সুনির্দিষ্ট প্রতিকার 1877-এর 40 ধারা অনুযায়ী চুক্তি সংশোধিত হওয়ার পরে আর্জির প্রার্থনা আদালত যুক্তিযুক্ত মনে করলে তা সুনির্দিষ্টভাবে কার্যকর করা যেতে পারে। তো ঘটনার বিবরণ, একটি কপলা দলিলে জমির পরিমাণ
লেখা 35%, কিন্তু প্রকৃত বিক্রয় ও মূল্য পরিশোধ হয় 45% পরিমাণ জমির এবং দখল হস্তান্তর হয় 45% পরিমাণের। তাহলে বিচারাধীন বিষয়ে কবলা দলিলের মালিকের ঘর আইনজীবী হিসেবে আপনার পরামর্শ কি দিবেন? তবে আইনজীবী হিসেবে পরামর্শ দিই, সুনির্দিষ্ট প্রতিকারের 1877 31 ধারা অনুসারে দলিল সংশোধনের পরামর্শ দিবেন। কেননা উক্ত ধারায় যখন কোনো প্রধান বা পক্ষ সমূহের পারস্পরিক ভুলের কারণে কোনো দলিল সত্যিকারভাবে পক্ষটির উদ্দেশ্যে প্রকাশ করে না, তখন যে কোনো পক্ষ বা তার পক্ষের সাথে পদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি দলিল সংশোধন মোকদ্দমা দায়ের করতে পারে। সেই সঙ্গে সুনির্দিষ্ট প্রতিকার আইনে 1877 19 ধারা অনুযায়ী দলিল উল্লিখিত 10% পরিমাণ জমির মূল্য আদায় করার জন্য 19 ধারা অনুযায়ী ক্ষতিপূরণ আদায়ের মামলা দায়ের করতে পারবে। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার 1877 42 ধারা অনুযায়ী নেতিবাচক ঘোষণার প্রার্থনা করা যায় কি? উদাহরণ আলোচনা করুন। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 42 ধারা অনুযায়ী নেতিবাচক ঘোষণা প্রার্থনা করা যায়, যাহা PLD 1961 ঢাকা পেজ নাম্বার 616 মামলায় নজির রয়েছে। যদি কোনো ব্যক্তি উদাহরণ, যদি কোনো ব্যক্তি দাবি করে যে তার কোনো সম্পত্তিতে অধিকার বা স্বত্ব নেই, তবে সে নেতিবাচক ঘোষণা চেয়ে মামলা করতে পারে। একে চাকরিতে নিম্ন পদে নিয়োগ দেওয়ায় সে উক্ত নিয়োগের আদেশ বেআইনি ও অকার্যকর মর্মে আনুষঙ্গিক প্রতিকার সহ ঘোষণামূলক ডিগ্রির জন্য মামলা দায়ের করে। এই মামলায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 42 ধারা অনুযায়ী মামলা চলিবে যদিও আনুষঙ্গিক প্রতিকারের বিধান না বোধক হয়। দেওয়ানি আদালত কোনো কর্মকর্তা বা কর্মচারীকে তাহার পদে পূর্ণবহাল বা পূর্ণ প্রতিষ্ঠা করতে পারে না, যদি সে উক্ত পদ হইতে অপসারিত হতে চায়। একজন মহিলার সংশ্লিষ্ট ব্যাংকে তার যে অর্থ রয়েছে, উক্ত অর্থের সম্পূর্ণ দাবিদার সে। এই মর্মে ঘোষণা চেয়ে আদালতে তার স্বামী ও ব্যাংকের বিরুদ্ধে মামলা করেন। উক্ত মামলা সুনির্দিষ্ট প্রতিকারের 1877 42 ধারা অনুযায়ী চলবে। কেননা বাদীর মামলার মূল্যায়ন যতই অবিবেচিত, স্বেচ্ছাচারী ও খামখেয়ালি পূর্ণ হোক না কেন, আদালত তাহা গ্রহণ করিতে পারে যদি কোনো চুক্তি অপরাধযোগ্য অকার্যকর মর্মে ঘোষণামূলক ডিগ্রি মামলা সুনির্দিষ্ট প্রতিকারের 1877 29 এবং 42 ধারা সচল হয়। তাহলে বি এর সত্য অস্বীকার পূর্বক বি কে এখনো জমি থেকে বেদখল করে। বি সংক্ষুব্ধ হয়ে উক্ত সম্পত্তি তার সত্য আসল ঘোষণা পাওয়ার জন্য মামলা করেন। বিচার্য বিষয় বি এর আইনগত পরিণতি কি হতে পারে? আইন পর্যালোচনা ও সিদ্ধান্ত। সুনির্দিষ্ট প্রতিকারের 1877 42 ধারা মোতাবেক সত্য ঘোষণার মামলায় নালিশি জমিতে বাদীর সত্য ও দখল উভয় প্রমাণ করতে হয়। শুধু সত্য কিংবা শুধু দখল প্রমাণ করলে মামলাটি চলিবে না, কারণ 42 ধারা অনুযায়ী বাদী যে সকল প্রতিকার পাওয়ার যোগ্য তা সে আদালতে মামলা করতে হবে। নিজের মালিকানাধীন জমি থেকে সত্য অস্বীকার পূর্বক বেদখল হওয়ার কারণে তাকে 8 ও 42 ধারার অধীনে সত্য ঘোষণা ও দখল উদ্ধারে মামলা করতে হবে, অন্যথায় আদালত কোনো ধরনের প্রতিকার দেবেন না। একটি চুক্তির সত্ত্বে উল্লেখ রয়েছে পক্ষগণের ইচ্ছা অনুযায়ী চুক্তিটি রদযোগ্য। এই চুক্তি নিরোধের জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করা যাবে কি? চুক্তি ভঙ্গ নিরোধের জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করা যাবে না। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 25 ধারা অনুযায়ী লিখিত চুক্তিতে স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি তা বাতিল করার জন্য মোকদ্দমা দায়ের করতে পারে। আদালত কয়েকটি কারণে বিচারপূর্বক চুক্তি বাতিল করতে পারেন। তা হলো 35 এর ধারা উপধারা অনুযায়ী যে চুক্তি তার প্রকৃতির কারণে বাতিলযোগ্য বাদী কর্তৃক বিলোপযোগ্য। 35 এর বি উপধারা অনুযায়ী যে চুক্তিটি বেআইনি এবং বাদীর চেয়ে বিবাদী অধিকতর দোষী। 35 এর সি ধারা অনুযায়ী বিক্রয় বা ইজারা চুক্তির মূল্য বা আদালতের নির্দেশ মতে অর্থ পরিশোধ করতে ব্যর্থ হলে। উপরোক্ত আলোচনা হতে বোঝা যায় যে 25 এর ধারা অনুযায়ী এই চুক্তিটি প্রকৃতির কারণে বাতিলযোগ্য, অতএব এই চুক্তি নিরোধের জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর আদালত করবে না। এখানে ঘটনার বিবরণ। একজন আইনজীবী হিসেবে তার মক্কেল সি এর কিছু দলিল সম্পর্কে জ্ঞাত। এই দলিলের বিষয়বস্তু একজন আগন্তুকের নিকটে ফাঁস করে দেওয়ার হুমকি প্রদান করে। সি এর প্রতিকার কি হতে পারে? তাহলে আইন অনুযায়ী পর্যালোচনা প্রতিকার। সাক্ষ্য আইন 1872 126 ধারা অনুযায়ী কোনো আইনজীবী হিসেবে নিযুক্ত ব্যক্তি মক্কেলের অনুমতি ব্যতীত কোনো কিছু প্রকাশ করতে পারবে না।
আবার দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলসের 1972-এর ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এডিকুইটি অংশে আইনজীবী আচরণবিধির 2য় অধ্যায়ের 1 নং বিধিতে বলা আছে যে একজন আইনজীবী এমন কোনো স্বার্থ হাসিল করবে না যা মামলা মক্কেলের জন্য ক্ষতিকর। তো সি এর প্রতিকার হলো দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 32 অনুচ্ছেদ অনুযায়ী অভিযোগ দেওয়া। বাধ্যতামূলক নিষেধাজ্ঞা বলতে কি বোঝায়? মানে স্পেসিফিক রিলিফে মানে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1957 ধারা অনুযায়ী বাধ্যতামূলক নিষেধাজ্ঞা সম্পর্কে বলা হয়েছে যে ক্ষেত্রে একটি বাধ্যবাধকতা ভঙ্গ রোধ করে এমন একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করতে বাধ্য করা বা আবশ্যক হয়। বাধ্যতামূলক নিষেধাজ্ঞা আদালতের ইচ্ছাধীন ক্ষমতা বিবেকে একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করার জন্য নির্দেশ দেওয়া হয়। উদাহরণ হচ্ছে, এই একটি বাড়ি তৈরি করলো যার ছাদের প্রান্তভাগ বি এর জমির উপর রয়েছে। বি তার জমির ছাদের যতখানি প্রান্তভাগ পড়েছে তা ভেঙে দেওয়ার জন্য নিষেধাজ্ঞা জারির লক্ষ্যে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা মামলা রুজু করতে পারে। তো বাধ্যতামূলক নিষেধাজ্ঞা কখন মঞ্জুর করা যায়? সুনির্দিষ্ট প্রতিকার আইনে 1875 ধারায় আদালত বাধ্যতামূলক নিষেধাজ্ঞা বিবেচনামূলক ইচ্ছাধীন ক্ষমতা যে কোনো সময় মঞ্জুর করতে পারেন। আদালত মামলার যে কোনো সময় তার ইচ্ছাধীন ও বিবেচনায় বাধ্যতামূলক নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। সুনির্দিষ্ট প্রতিকার 1977-এর 25 ধারায় একের বিধি উপধারা অনুযায়ী যে চুক্তি তার প্রকৃতি কারণে বাতিলযোগ্য বা বাদী কর্তৃক বিলোপযোগ্য এই ধরনের চুক্তি ভঙ্গ নিরোধের জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর আদালত করবে না। তাহলে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা কখন মঞ্জুর করা যায়? মানে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 55 ধারায় আদালত যে কোনো সময় বাধ্যতামূলক নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে, অর্থাৎ মামলার যে কোনো সময় আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে।